মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন কংগ্রেসকে পেছনে ছুরি মেরে। বাজেট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী স্তুতি করেছেন, পারলে পরে হনুমান চালিসার মতো মুখ্যমন্ত্রী চালিসা লিখে দিতেন, মমতা চালিসা লিখে দিতেন, পারেননি, লিখতে পারেননি। বাংলাতে এই বেশ কিছু এই ধরনের মানসিকতার মানুষ আছেন যারা রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে, ধর্মীয় কারণেও অনেকে থাকতে পারেন, যারা মনে করেন যে একটি মত চলবে, একটি আদর্শ চলবে, অন্য কোনো কিছু চলতে পারে না, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত বলে আমি মনে করি। এরকম অনেক বিষ আছে, তাদের বিষ দাঁত ভাঙতে হবে, সরকার ভাঙবে, চিন্তা করতে হবে না। এখনও যারা ওই শেষ হয়ে গেছে, কিন্তু এখনও সাপ মরে যাওয়ার সময় পড়ায়ও বিষাক্ত সাপ আর কি, একটু শেষে নড়ে, লেজটা নাড়ায়, লেজ নাড়াচ্ছে, তারা ঠিক হয়ে যাবে, সময় এলে ঠিক হয়ে যাবে। গতকাল থেকে আমরা আরেক রাউন্ডের হাই ভোল্টেজ ড্রামা দেখছি। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন তিনি বারমুডা মন্ত্রী ছিলেন, তিনি কিছুই জানতেন না, রাজ্য বিধানসভার সবথেকে গুরুত্বপূর্ণ দপ্তর তিনি সামলেছেন, অথচ তিনি নাকি বাজেট জানতেনই না। এখন অনেকেই অনেক কিছু বলছেন। এক সময় এরাই বড় বড় কথা বলেছেন, এরাই বাজেট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী স্তুতি করেছেন, পারলে পরে হনুমান চালিসার মতো মুখ্যমন্ত্রী চালিসা লিখে দিতেন, মমতা চালিসা লিখে দিতেন, পারেননি, লিখতে পারেননি। এখন তারাই এখন মুখ্যমন্ত্রীকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো তৃণমূল কংগ্রেস এখন ডুবছে, তো ডোবার আগে যে যেখানে পাচ্ছে ঝাঁপ দিচ্ছে, যা হয় ডুবন্ত নৌকো থেকে সবাই লাফ দিয়ে খড়কুটো ধরার চেষ্টা করে, তো খড়কুটো ধরছে। যে যেদিকেই ধরুক না কেন সবাই দিলবে, সকাত সলিলে ডুবে মরি, শ্যামা বলে যে গানের লাইন শুনেছি সেটাই হবে আর কি। কিন্তু পার্টি অফিস দখল করা নিয়ে এর আগে আমরা দেখেছি যে অন্য পার্টি অফিস তারা দখল করতেন, নিজেদের পার্টি অফিস দখল করা নিয়ে হ্যাবিট না, যার অন্যের পার্টি অফিস দখল করার হ্যাবিট থাকবে সে তো নিজের পার্টি অফিসে দখল করবে। মনে নেই, মনে নেই আমি সেই সময় বলেছিলাম প্যাভলভের সেই উদাহরণ টেনে, যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার না কি করতে বেরিয়েছিলেন, সেখানে পর্যন্ত যে বাক্স ছিল ভোট দেওয়া, সেটা পর্যন্ত চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। কারণ পঞ্চায়েতে চুরি করা অভ্যেস, তো হ্যাবিট হয়ে গেছে ওটা। তো প্রতিবর্ত ক্রিয়া, তো প্রতিবর্ত ক্রিয়াই কাজ করছে। আগে বিজেপির পার্টি অফিস দখল করতো, সিপিএম এর পার্টি অফিস দখল করতো, এখন দখল করতে পারছে না, ক্ষমতা নেই, এখন তৃণমূল নিজেরই অফিস দখল করছে। তোমরা দুজনে ঠিক করে নাও। দেখুন, সেই সময় তো আমরা দেখেছি যে এই 21শে জুলাই ছিল হচ্ছে কংগ্রেসের একটি আন্দোলন, যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন অন্যান্যদের সাথে, এবং সেখানে গুলি চলে। গুলি চালানোর আদেশ যে পুলিশ কর্তা দেন, ঠিক 11 সালে তিনি আবার বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে যান তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, মন্ত্রী হয়ে গেলে তিনি অ্যাকশন আর কি হবে। এবার সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সেই সময় সেটাকে এনজয় করেছেন, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তার হঠাৎ করে এই যাত্রার বিবেকের মতো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে উনি বিবেকের ওরা পাঠে অভিনয় করতে গেছেন। বাংলার মানুষ কি বোঝে না, না বাংলার মানুষকে এরা বোকা মনে করেন, আমি বুঝতে পারছি না। কিন্তু বাংলার মানুষের মনে তো এই প্রশ্নটাও আসছে যে বিজেপির নেতৃত্বে তারা অনেক বেশি ঘনিষ্ঠ হতে চাইছে এবং এরা কোট আনকোট ভালো তৃণমূল। দেখুন, আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি আগেই বিশেষ স্পষ্টতা দিয়েছেন যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিষয়টি কি। আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমি শুধু এটাই বলবো যে বিজেপি হচ্ছে গঙ্গা, তাতে গঙ্গাতে মন্দাকিনীর জল পড়লে পরেও গঙ্গা জলের বৈশিষ্ট্যই থাকবে, বিজেপি বিজেপির মতোই থাকবে। কেউ কেউ চায় গঙ্গা জল একটু স্পর্শনীয় পূর্ণ হওয়ার জন্য, কিন্তু গঙ্গা তাতে পরিবর্তিত হয় না, অন্যরা পরিবর্তিত হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজেকে অগ্নিকন্যা মনে করতেন বা বলা হতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 4:30টার সময় লাইভ করলেন। তার আগে তিনি স্ট্যাটাসে দিলেন যে 4:30টায় তিনি লাইভে আসছেন, ফেসবুক লাইভ করলেন, এবং ফেসবুক লাইভ যখন হচ্ছে তিনি তখন বলছেন তার দলের তার যে ইম্পর্টেন্স সেটা বোঝাতে তাকে লাইভ করতে হচ্ছে, মরিয়া অবস্থায় দেখা যাচ্ছে, এবং তিনি বলছেন নেতা দরকার নেই, কর্মী দরকার নেই, বাংলার মানুষ থাকলেই তার সঙ্গে হবে, এবং তৃণমূল কংগ্রেসটা তারই, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বলতে হচ্ছে তৃণমূল তারই, আমি রাজ্য সভাপতি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন কংগ্রেসকে পেছনে ছুরি মেরে। এবার ইংরেজিতে একটি কথা আছে, আপনারা সবাই জানেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। 21শে জুলাই উনি নিজে চুরি করেছিলেন কংগ্রেস থেকে, সেই 21শে জুলাই ওনারা এখন চুরি হয়ে যাচ্ছে। পার্টি উনি বানিয়েছিলেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে কংগ্রেসের লোকেদেরকে নিয়ে, সেই পার্টিও চুরি হয়ে যাচ্ছে। সেই জন্য পাশে লেখা থাকতো আগে, এখন জানি না লেখা থাকে কেন, নিজ মাল নিজ দায়িত্বে রাখো। তো নিজ মাল নিজ দায়িত্বে রাখতে পারছেন না উনি, তো চুরি হয়ে যাচ্ছে।
সুকান্তদা, সিলেবাস নিয়ে অনেক কথা চলছে, রাজ্যের সিলেবাস নিয়ে। আপনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে কি ধরনের সিলেবাস এক্সপেক্ট করেন বাংলার শিশুদের জন্য? কারণ ইতিহাস বিকৃতির অভিযোগ আপনাদের মুখে আমরা একাধিকবার শুনেছি। দেখুন, বাংলা শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসই যে ইতিহাস পড়ানো হয় ওই প্রকৃত ইতিহাস নয়। এবং এই ইতিহাসে এক পেশে, এই ইতিহাসকে যদি আমরা বলি, এই ইতিহাস হচ্ছে এক পেশে। কারণ বাংলার ইতিহাসে অদ্ভুতভাবে আপনি চিলারায়ের কথা পাবেন না, এত বড় সাম্রাজ্য ছিল। আপনি অদ্ভুতভাবে লাচিত বরফুকনের কথা পাবেন না, যদিও লাচিত বরফুকনের আসাম আমার দিল্লির থেকে অনেক কাছে। এরকম বহু রাজা, যারা আমাদের বাংলার রায়বাগিনীর কথা পাবেন না, যিনি শেরশাহ সূরির পরবর্তী যারা পাঠান সেনা ছিল তাদের সাথে যুদ্ধ করেছিলেন। তো ইতিহাসের এরকম অনেক অবদান, অনেকের বলিদান বাংলার ইতিহাসে নেই, আসা উচিত। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমি যেটা পশ্চিমবঙ্গ দিবসের দিনেও বলেছিলাম, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান পশ্চিমবঙ্গ তৈরিতে, তা সবার প্রথমে আমাদের স্কুল পাঠ্য বইয়ে আসা উচিত। আমাদের বাচ্চাদের জানা উচিত যে পশ্চিমবঙ্গ রাজ্যটা তৈরি হলো কেন, কিভাবে তৈরি হলো। প্রত্যেক রাজ্যের ইতিহাস আছে এবং সেই রাজ্যে পড়ানো হয় সেটা, যে এই রাজ্য কীভাবে তৈরি হলো। কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু শুধু ভাষার উপর ভিত্তি করে তৈরি রাজ্য নয়। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য হচ্ছে ভাষাভিত্তিক তৈরি রাজ্য। পশ্চিমবঙ্গ কিন্তু একমাত্র রাজ্য যে রাজ্যটা ভাষার উপর ভিত্তি করে তৈরি হয়নি। কারণ ওপারেও বাঙালি আছে, এপারেও বাঙালি আছে, তবু একটা রাজ্য তৈরি হওয়ার প্রয়োজন পড়েছিল। তার কারণ কি, তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এই সমস্ত কিছু আমাদের বাচ্চাদের পড়ানো উচিত। সঠিক ইতিহাসটাই পড়ানো উচিত। ট্রাফিক আইন ভাঙা নিয়ে ট্রাফিক আইন ভাঙা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার যে তার যে কালীঘাট সেগুলো কালীঘাট থানায় জমা দিয়েছে, নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তিনি আদৌ দাদা প্রশ্নটা আমি শেষ করি প্লিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে ট্রাফিক আইন ভাঙা মামলায় কালীঘাট থানায় ইতিমধ্যেই নথি জমা দিয়েছেন, কিন্তু কালীঘাট থানার আধিকারিকেরা তারা সেই নথিতে সন্তুষ্ট নন। আপনার কি মনে হয় যে ট্রাফিক আইন সত্যি সেদিন ভাঙা হয়েছিল, বা এর পরিপ্রেক্ষিতে কি হওয়া উচিত? দেখুন, আমি তো ট্রাফিক পুলিশ নই, সেই জন্যই বলতে পারবো না সেদিন ট্রাফিক আইন ভাঙা হয়েছিল কি হয়নি, এটা পুলিশ বলতে পারবে। আমি যেটা বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঔদ্ধত্য দেখেছে, এবং আমি আমার আগেও বলেছি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন প্রথম সংসদে বাগডোগরাতে ধরতে গেছি ফ্লাইট, একজন ব্যক্তির জন্য 2টো ভিআইপি লাউঞ্জ পশ্চিমবঙ্গ পুলিশ বুক করে রেখেছিল, আমাদেরকে বসতে দিচ্ছিল না। আমি একটাতে ঢুকে গেছিলাম জোর করে বলে, অধস্তন পুলিশ অফিসার যিনি ছিলেন ওখানে, হয়তো কনস্টেবল বা এসআই হবেন, তাকে যাচ্ছে তাই কথা শুনতে হয়েছিল। মানে এতটা ঔদ্ধত্য এবং এতটা রাজকীয়তা যে একজন মানুষ, সে তো একটা লাউঞ্জে বসবে, একটা মানুষের বসার জন্য 2টো লাউঞ্জ বুক, এবং সেখানে অন্য কাউকে, মানে একজন এমপিকে, ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, তিনিও মেম্বার অফ পার্লামেন্ট, তার বসতে হবে বলে অন্যদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ধরনের ঔদ্ধত্য এবং রাজকীয়তা তারা সেই সময় এনজয় করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনজয় করেছেন। রাস্তাকে বন্ধ করে দেওয়া হতো, রাস্তা দিয়ে হনহনিয়ে তার গাড়ি যেত, তাকে দেখা যেত না। ঠিক যেরকম আগে শুনেছি মোগল সম্রাটরা ওই বছরে 1-2বার এসে ঝরোখা থেকে দর্শন দিতেন প্রজাদেরকে, ওরকম উনি ওই জনজোয়ার, নবজোয়ার এসব করতেই আসতেন, তা সেই সময় দর্শন দিতে আসতেন। এই ভিভিআইপি ট্রিটমেন্ট তো একসময় পেয়েছেন, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমার ফোন নাম্বার উনি সার্বজনীন করে দিয়েছিলেন, যেটা অন্যায়। আমিও ওনারটা করতে পারতাম, আমি করিনি, ওটা আমার ভদ্রতা, আমার যে শিক্ষা আছে সেটা আমাকে অ্যালাউ করেনি, কিন্তু উনি আমার পার্সোনাল নাম্বার করে দিয়েছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ খাচ্ছেন, উনি লোকের কাছে ডিমও খাচ্ছেন। সুকান্ত মজুমদার কিন্তু নাম্বার চেঞ্জ করিনি, ওনাকে এখনো বলছি ওই নাম্বারটাই আমি রেখেছি, চিন্তার কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ, মানে সেবাশ্রয় বলে জীবন নিয়ে এভাবে খেলা, ভুল ওষুধ খাওয়ানো, ডাক্তাররা তাতে ইনভলভ ছিলেন। এখানে একটু অনেকে অভিযোগ করছেন যে আমাদেরকে জোর করা হতো বলে আমরা ডাক্তার পাঠাতাম, সেখানে চিকিৎসার সরঞ্জাম পাঠাতাম। প্রথম কথা হচ্ছে আপনার নামটা কারেকশন করুন, সেবাশ্রয়ের নাম এখন আর নেই, ওটার নাম হয়ে গেছে দুরাশ্রয়। দূর অভিসন্ধি নিয়ে যে কাজ করা হয় তাকে সেবাশ্রয় অ্যাটলিস্ট বলা যায় না। এবং এই দুরাশ্রয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হয়েছে, নিয়ম বহির্ভূত কাজ হয়েছে বলে জানা যাচ্ছে। একটা উনি যেটা বললেন যে চাপ দেওয়া হতো মেডিকেল ইনস্টিটিউটের প্রধানদেরকে জোর করে ডাক্তার পাঠানোর জন্য, অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি পড়ুয়া যারা, তাদেরকে নিয়ে গিয়ে অ্যালোপ্যাথি ডাক্তার বলে চালানো হতো, এই ধরনের অভিযোগ এসেছে কমা ওষুধকে দেওয়ার জন্য, এবং সে নিয়ে নানা ধরনের অভিযোগ এসেছে, এবং সেই অভিযোগের তদন্ত হচ্ছে। এ তো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জোগাড়।
আপনি হোমিওপ্যাথি ডাক্তার নিয়ে যান, কোনো অসুবিধা নেই, তাকে হোমিওপ্যাথি ডাক্তার বলেই চালান, কেউ তো মানা করেনি। কিন্তু আপনি যদি এইভাবে দুরাশ্রয় করেন, তো স্বাভাবিকভাবে দুরভিসন্ধি নিয়ে করেন, তো স্বাভাবিকভাবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সুকান্তদা, সরকারি জমিতে এখনো পর্যন্ত সেবাশ্রয়ের যে স্ট্রাকচার সেটা রয়ে গেছে। যারা স্থানীয়রা তারা বলছেন যে পালাবদল হয়েছে রাজ্যে, কিন্তু কোনোভাবেই সেই স্ট্রাকচারটাকে সরানো যাচ্ছে না, জোর করে এক প্রকার ওই সরকারি মাঠ আটকে রাখা হয়েছে। আমি সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব সেটাকে সরিয়ে দেওয়ার জন্য। সরকারি জমি তো কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা সরকারে আছি কিন্তু আমাদেরও সম্পত্তি নয়, সরকারি জমি জনগণের সম্পত্তি। তো জনগণের সম্পত্তিকে এইভাবে কেউ দখল করে রাখতে পারে না, আমিও পারি না, উনিও পারেন না। কলকাতা শহরে এরকম বেশ কিছু পুজোর কমিটি রয়েছে, ক্লাব কমিটি রয়েছে, যারা পুজো করতেন, নামকরা পুজো করতেন, তাতে অবশ্যই শুভর নাম আসে, যিনি আইএনসিএ চালাতেন একটা সময়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। টালা প্রত্যয়ের মতো একটি ক্লাব তিনি চালাতেন, কিন্তু সেখানেও ইললিগালি কনস্ট্রাকশন করা, বিভিন্ন বাইরে বেশ কিছু সেট আপ করা, টাকা তোলা, একাধিক বিভিন্ন বিষয় উঠে আসছে। পুজোকে সামনে রেখে এই ধরনের ব্যবসা এবং তাদেরকে যারা এখনো চিন্তা করছেন যে এরকম করতে পারেন, তাদের কিছু অ্যালার্ট করতে চান? আমি শুধু এটুকুই বলবো, দেখুন, পুজো সমাজের একটি উদ্যোগ হওয়া উচিত। কোনো নেতা বা কোনো মন্ত্রী গিয়ে যদি পুজো করে, সেই পুজোটা স্বাভাবিকভাবে এই ধরনের ক্ষমতার অহংকারে এই ধরনের ঘটনাই ঘটবে। আপনারা যারা পুজো করতে চান তারা নিয়ম মেনে এবং মানুষের সহযোগিতা নিয়ে পুজো করুন, কেউ মানা করেনি। কিন্তু সেই পুজোকে ব্যবহার করে যদি কেউ রোজগারের ব্যবস্থা করতে চান, তোলাবাজি করতে চান, আমাদের সরকারের সময় ওটা করা যাবে না। এবং যারা এতদিন করেছেন তাদের বিরুদ্ধে যদি কারো অভিযোগ যদি থাকে, সেই অভিযোগ জানান, আমরা আমাদের আইন অনুসারে আমাদের পুলিশ ব্যবস্থা নেবে, কাউকে ছাড়া হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি সেবাশ্রয় শেষ করুন। নিয়ে। লাস্ট প্রশ্ন, যে সেবাশ্রয় যেমন এরকম স্ট্রাইক ক্যাম্পগুলো, দেখুন, তাহলে তো তাহলে কি আর্থিক তছরূপের আপনারা কোনো রকম তদন্ত করবেন? দেখুন, সেক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নেবে। এই ধরনের অভিযোগ যদি সুনির্দিষ্ট যদি অভিযোগ আসে, অবশ্যই সরকার তদন্ত করবে, কেন করবে না। এবং যেহেতু আর্থিক ট্রানজ্যাকশন হয়েছে, তাহলে এটা ইডির এর মধ্যে তদন্তের যে জুরিসডিকশন আছে, সেই জুরিসডিকশনও পড়ে যায়। মানি লন্ডারিং ধারা যদি পুলিশ দেয়, তাহলে আগামী দিনে মানি লন্ডারিং এরও কেস এর মধ্যে হতে পারে। সুকান্তদা, আপনি ডিম থেরাপির পক্ষে? আপনি কি ডিম থেরাপির পক্ষে? দিকে দিকে যেরকম ভাবে ডিম কোনো থেরাপি হতে পারে না। যারা এই ধরনের কাজ করছেন তাদের কাছে অনুরোধ, আইনের উপর ভরসা রাখুন, পুলিশকে ব্যবস্থা নিতে দিন। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে কোনো মানুষের দিকে ডিম ছোড়া কোনো সংস্কৃতির অঙ্গ হতে পারে না বা রাজনীতির অঙ্গ হতে পারে না। দুটো প্রশ্ন আছে। নাম্বার ওয়ান হচ্ছে এই আদানি যে হসপিটাল করবেন এবং যে প্রজেক্ট যে ক্রাইটেরিয়াগুলো বলা হচ্ছে সেটা কতটা হেল্পফুল হতে পারে, এবং শিক্ষাক্ষেত্রে আমাদের স্কুলে নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছে ইউপিএসসি ধাঁচে নিয়োগ প্রক্রিয়াটা, এটা কতটা? দেখুন, আমাদের সরকার চাইছে স্বচ্ছভাবে নিয়োগ হোক, সেই জন্য একজন আইএস অফিসারকে এসএসসির মাথায় বসানো হয়েছে, চেয়ারম্যান করা হয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তিকে করা হয়নি। আগের সরকারের সময় রাজনৈতিক ব্যক্তি এই ধরনের পদে বসতেন, আমরা সেই ট্র্যাডিশনটাকে চেঞ্জ করছি এবং স্বচ্ছতার সাথে আমরা এই পরীক্ষা নেব। আমাদের সেই অভিসন্ধি আছে, আমাদের ইচ্ছে আছে। এবং তার সাথে আপনি যে দ্বিতীয় বিষয়টি বললেন যে কোনো হসপিটাল আসছে, আমি জানি না সেটা আদানি বা অন্য কোনো গ্রুপের কিনা, যে কোনো হসপিটাল এলে চিকিৎসা ক্ষেত্রে তার একটা নতুন করে ইকোসিস্টেম তৈরি হয়, একটা এলাকা জুড়ে তার প্রভাব পড়ে। সেখানে শুধু একটা হসপিটাল তৈরি হয় না, আরও অনেক হসপিটাল তৈরি হয়। এখনও পর্যন্ত যতটা জানতে পারছি যে ওই হসপিটালের একটা বড় অংশ নাকি ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে। এই ধরনের যদি হসপিটাল হয়, সে আদানি করুক বা অন্য কোনো গ্রুপ করুক না কেন, আমরা অবশ্যই তাকে স্বাগত জানাবো বাংলার মানুষ হিসেবে।